নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, দিল্লিতে কার ব্লাস্টের পর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কোথাও যেন মনে হচ্ছে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একটা হেস্তনেস্ত করার পরিকল্পনা চালাচ্ছে। এই যে একেবারে রাজধানী দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ, তাতে নরেন্দ্র মোদী সরকারের যে এতে কিছুটা হলেও নাক কাটা গেছে এবং এই সুযোগে বিরোধী দলগুলো কিন্তু রাজনীতি শুরু করে দিয়েছে। আর এই বিরোধী দলগুলোর মধ্যে তৃণমূলও রয়েছে। তৃণমূলের তরফ থেকে এদিন শশী পাজারা সাংবাদিক বৈঠক করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ইস্তফা চেয়েছেন। তারা যেটা বলছেন যে বারবার পহেলগাঁও, পুলওয়ামা এবং এই যে দিল্লিতে বিস্ফোরণ ঘটছে এর পেছনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা আছে। আর যেহেতু দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন, সুতরাং এই যে বিস্ফোরণের ঘটনা, এই বিস্ফোরণের ঘটনার দায় পুরোপুরিভাবে অমিত শাহকে নিতে হবে। ফলে বিরোধীদের যতই চাপ বাড়ছে ততই কিন্তু অমিত শাহ বলুন কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্বস্তি কিন্তু বাড়ছে। আর এই অস্বস্তির মাঝেই যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু মোটেও বসে নেই। নরেন্দ্র মোদী সরকার কিন্তু চুপচাপ একদম নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো এদিন ভুটান সফরে বেরিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার আগে তিনি টুইট করে বলে দিয়েছেন যে এই যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ, এর সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না, তদন্তের একেবারে শেকড় পর্যন্ত কিন্তু যাওয়া হবে। আর অমিত শাহ কি করছেন? অমিত শাহ যেটা দেখা গেল যে মঙ্গলবার তিনি একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। তিনি প্রথমে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপন ডেকা, দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং এনআইএর ডিজি সদানন্দ বসন্তের সঙ্গে। সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন জম্মু কাশ্মীরের পুলিশ প্রধান নলিন প্রভাত। এবং এই বৈঠকই শেষ নয়, এই বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েক ঘন্টা পরে আবারও একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আর সেই উচ্চ পর্যায়ের বৈঠকে কারা ছিলেন সেটা তো পরিষ্কার নয়, কিন্তু এতটুকু বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে তাতে একেবারে ভারতের যারা গোয়েন্দা প্রধান তারা ছিলেন, সেই সঙ্গে সামরিক পর্যায়ের শীর্ষ আধিকারিকেরা ছিলেন। এবং সেই বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেন, যেটা কিনা খুবই একেবারে বিরলতম ঘটনা। আর সেই পোস্টে তিনি লিখেছেন যে দিল্লির গাড়ি বিস্ফোরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছি। এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছি। আর পরের লাইনটা যেটা সব থেকে বড়, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অমিত শাহ লিখছেন যে তারা এবার দেখবে আমাদের সংস্থাগুলির ক্রোধের বহিঃপ্রকাশ। তারা এবার দেখবে, কারা দেখবে? এবং কি লিখছেন যে সংস্থাগুলির ক্রোধের বহিঃপ্রকাশ। অর্থাৎ খেলা যে আবার নরেন্দ্র মোদী সরকার দেখাতে চলেছে সেটা কোথাও যেন এই যে অমিত শাহের পোস্ট, সেই পোস্টে পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে এবং তদন্তকারীদের যেটা প্রাথমিক অনুমান, সেটা হচ্ছে যে সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে যে হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়, সেই গাড়িতে কে ছিলেন সেটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা যেটা জানতে পারছেন যে সম্ভবত ওই গাড়িতে একজনই ছিলেন। এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 3 ঘন্টা লালকেল্লার কাছে একটি পার্কিংয়ে গাড়িটি দাঁড় করানো ছিল। গাড়িটিতে নীল কালো রঙের টি শার্ট পরা এক ব্যক্তি বসেছিলেন। কে সেই ব্যক্তি তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সিসি ক্যামেরার প্রকাশ্যে আসা ফুটেজে যেটা দেখা গেছে যে জম্মু কাশ্মীরের পুলওয়ামার এক চিকিৎসক সেখানে রয়েছেন। কে ওই চিকিৎসক? যেটা মনে করা হচ্ছে যে তার নাম উমর মোহাম্মদ। এই উমর মোহাম্মদ সম্ভবত গাড়ি বিস্ফোরণেই মারা গেছে এবং সেই গাড়ি বিস্ফোরণের পর সেই ঘটনাস্থল থেকে যেসব দেহের অংশ উদ্ধার করা হয়েছে সেই সব অংশের সঙ্গে উমরের মায়ের ডিএনএ মিলিয়ে দেখা হবে। এরই মধ্যে কিন্তু এই ডিএনএ মিলিয়ে দেখার জন্য উমরের 2 ভাইকে পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে। সেই সঙ্গে উমরের বাবা গুলাম নবী ভাটকেও পুলিশ আটক করেছে। আর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই উমরের বাড়ি হচ্ছে কাশ্মীরের পুলওয়ামার কোয়েল গ্রামে। এ তো গেল গাড়ি চালকের কথা, কিন্তু আরও একটা যেটা বড় প্রশ্ন যে এই গাড়িটা কার ছিল,
কার নামে ছিল এই গাড়িটা। তো সেই গাড়ির যিনি মালিক, সেই মালিককে খুঁজতে গিয়ে পুলিশ এখন পর্যন্ত যেটা জানতে পেরেছে যে এই গাড়িটি আসলে মোহাম্মদ সলমান নামক এক ব্যক্তির নামে কেনা হয়েছে, যে গাড়ির নাম্বার ছিল HR26C7674। কিন্তু সেই সলমান আবার এটা দাবি করছে পুলিশের কাছে যে তিনি এই গাড়িটি তারিক নামের আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেন, যদিও এই গাড়ির কাগজপত্রের কিন্তু কোনো ট্রান্সফার হয়নি। তদন্তকারী আধিকারিকরা আরও একটা কথা জানতে পেরেছেন যে এই মোহাম্মদ সলমান গাড়িটি ওখলাতে দেবেন্দর নামক একজনের কাছে দিয়েছিলেন এবং সেই দেবেন্দর গাড়িটি নিয়ে প্রথমে নাকি হরিয়ানার আম্বালাতে যান। এবার আম্বালাতে এই দেবেন্দর কাকে গাড়িটি দিয়েছিলেন সেটা পুলিশ খুঁজে দেখছে, কিন্তু সেই গাড়ি আম্বালার পর চলে যায় একেবারে কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তারিকের কাছে, যে তারিকের কাছে এই মোহাম্মদ সলমান গাড়ি বিক্রি করেছিলেন বলে কিন্তু পুলিশের কাছে দাবি করেছেন। আর সেই তারিকই শেষ পর্যন্ত সেই গাড়িটি পাঠিয়ে দেয় দিল্লির ডাক্তার উমর মোহাম্মদের কাছে। উমর মোহাম্মদের বাড়ি যেহেতু সেই পুলওয়ামাতেই, ফলে তারিকের সঙ্গে তার যে একটা পরিচয় ছিল সেটা এই গাড়ির হস্তান্তরের মাধ্যমে বেশ বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন যেটা উঠছে যে এই যে মোহাম্মদ সলমান, সে কি সত্যি কথা বলছে নাকি সেও এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে? আর যে দেবেন্দ্রের মাধ্যমে গাড়িটি আম্বালায় পাঠানো হয়েছিল সেই দেবেন্দ্রের সঙ্গেই বা এই ঘটনার কি যোগাযোগ রয়েছে? এই সব প্রশ্নের উত্তর যেমন একদিকে তদন্তকারী আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন, অন্যদিকে NSA মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের টিম কিন্তু আরও একটি বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে। আর সেই বিষয়টা হলো যে দিন কয়েক আগেই বেশ কিছুক্ষণের জন্য GPS স্পুফিং হয়েছিল, যে কারণে কিন্তু 800 বিমানের ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। গত 7-8 তারিখের সেই ঘটনায় প্রাথমিকভাবে যেটা মনে করা হয়েছিল যে এটা হয়তো টেকনিক্যাল গ্লিচ, অর্থাৎ টেকনিক্যাল কোনো ত্রুটির কারণে এই GPS সমস্যা করছে, GPS ঠিকঠাক মতো তথ্য দিচ্ছে না। কিন্তু এখন এই দিল্লি ব্লাস্টের পর কোথাও সেই যে GPS স্পুফিং সেটাও কিন্তু তদন্তকারীদের নজরে চলে এসছে। তদন্তকারীদের আরও কয়েকটা জিনিস ভাবাচ্ছে, তার মধ্যে হচ্ছে যে দিন কয়েক আগেই গুজরাট পুলিশের ATS তিনজন জঙ্গিকে গ্রেফতার করেছিল। আর তার পাশাপাশি এই যে ফরিদাবাদে দিল্লি পুলিশ, হরিয়ানা পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের যে যৌথ অভিযানের ফলে বিপুল বিস্ফোরক উদ্ধার, সব কিছু মিলিয়ে এই যে ফরিদাবাদ মডিউল, সেই মডিউল ঠিকঠাক মতো ছককষেই যে এগোচ্ছিল সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই জঙ্গি মডিউলটা যে কোনো ছোটোখাটো মডিউল নয় সেটা কিন্তু তদন্তকারীরা বেশ ভালো মতোই বুঝতে পারছেন। আর এখানেই ভূমিকা উঠে আসছে পাকিস্তানে জামায় আদরে থাকা জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের। কেননা এই মাসুদ আজহারেরই পরিবারের বেশিরভাগ জঙ্গিকে সিঁদুর অপারেশনে ভারত মেরে ফেলেছিল। তারই বদলা নিতে চারজন ডাক্তারকে মাথায় বসিয়ে এই ফরিদাবাদ মডিউল তৈরি করা হয়েছিল বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই যে তদন্ত, সেই তদন্তে যদি সত্যি পাকিস্তানের বিরুদ্ধে মানে পাকিস্তানে জামায় আদরে থাকা জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে ভারত তথ্য প্রমাণ যদি পেয়ে যায় তাহলেই কিন্তু পাকিস্তানের কপালে দুঃখ আছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। আর সেটাই পাকিস্তানের কাছে সবথেকে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এই যে জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার, সেই মাসুদ আজহার যে পাকিস্তান সরকারের কথা মতো চলে না, সে যে আসলে জামাইয়ের মতোই শ্বশুরবাড়িতে নিজের ইচ্ছে মতো কাজ করে সেটা কিন্তু সারা বিশ্বই জানে। আর এই জামাই মাসুদ আজহারকে বাঁচাতে পাকিস্তান যে সব রকমের চেষ্টা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই কারণেই অনেকেই যেটা বলছেন যে পাকিস্তানের কপালে আরও একটি সিঁদুর অপারেশন অপেক্ষা করছে, আর সেটা হয়তো খুব শিগগিরই পরিষ্কার হয়ে যাবে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।